বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এই অবৈধ সরকার যদি কোনোদিন ইলেকশন করে, অর্থাৎ এই দুটো জিনিস এখানে আমি বলেছি, এক অবৈধ অর্থাৎ এরা কোনো ইলেকশন কন্ডাক্ট করতে পারবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ইলেকশনটা সর্বজন গ্রহণযোগ্য হবে সেইটাও আওয়ামী লীগকে ইনক্লুড করেই তারপরে ইলেকশন করতে হবে। আপনি জানেন যে এটি নিয়ে এখন কথাবার্তা উঠছে। জঙ্গি দল যারা আপনার 5ই অগাস্টে গণভবনে হামলা চালিয়ে জুতা চুরি করেছিল, ছাগল চুরি করেছিল, এই যে আমি আপনাদেরকে যখন এটা বলি তখন অনেকে বলে যে শুধু ছাগল চুরি করেছিল, এখানে কোনো বিপ্লব হয়নি, আপনি শুধু ছাগল চুরিটাই দেখলেন। লক্ষ্য করে দেখেন এই এনসিপির অন্যতম এক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু ছাগল চুরি করে ধরাও পড়লো, এবং জাতীয় কয়েকটা গণমাধ্যমে এসে আপনার আসিফ নজরুলের ছাগলটা চুরি করেছে এবং সিসিটিভি ক্যামেরাতেও আপনার ধরা পড়েছে। এই যেদেরকে আমি ছাগল চোর বলেছি, জঙ্গি দল বলেছি, আপনার তো এগুলো প্রথমে অনেকে নিতে চান নাই। তো আমার মূল পয়েন্টটা যেটা বলার আছে যে এটি একটি জঙ্গি দল, এটি একটি আনরেজিস্টার্ড একটা ক্লাবের মতো, যারা আসলে ইউনুসের ভাষ্য অনুযায়ী বা আপনার শফিকের ভাষ্য অনুযায়ী একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, যাদের কাজ হচ্ছে যে তারা রাস্তায় নেমে কোন একটা ঘটনার বিরুদ্ধে বলা শুরু করবে। ওরা যখন একটু বলে লোকজন জমায়েত করতে পারবে, যেমন বান্দর নাচের সময় আপনি যেটা দেখেন, বান্দরকে দিয়ে অনেকক্ষণ নাচায়। নাচানোর একটা কারণ হচ্ছে যে যাতে আশেপাশে মানুষজন জড়ো হতে পারে, জড়ো হওয়ার পরে জাদুকর খেলা দেখানো শুরু করে। তাহলে আমি যদি ধরি জাদুকর বা মূল প্লেয়ার যদি আমি ধরি হচ্ছে আমেরিকাকে, আমেরিকার পাপেটকে যদি আমি ধরি হচ্ছে ইউনুসকে, আর বান্দরটাকে যদি আমি ধরি হচ্ছে এনসিপি কে, তাহলে আমি এখন বলতে পারি যে এই জাদুকর তার খাঁচা থেকে বের করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। এখনো ভালো মতো মানুষ জড়ো হয়নি, জড়ো হলে তারা বলবে ইলেকশন হবে না, ইলেকশন হওয়ার মতো পরিস্থিতি নাই। আমি যদিও জিনিসটাকে মেটাফরিক ভাবে বললাম, কিন্তু আপনি দেখেন বাংলাদেশে একসাথে 8-9 জায়গাতে আগুন, এবং ভয়ঙ্কর রকমের আগুন, যেখানে 32 নম্বরটাকে যখন আমাদেরকে ভেঙে দেওয়া হয়, আমরা সেখানে জাস্ট অনেকটা বলা যায় যে আমরা নীরব সেটা দেখেছিও। যেখানে আমাদের 5 লক্ষ নেতাকর্মী কারাগারে, যেখানে আমাদের ধরেন এমপিজরা প্রায় 120 জন 25 জনের উপরে কারাগারে, মন্ত্রীরা কারাগারে, সেখানে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে বলা হচ্ছে যে এগুলো নাকি আমরা করেছি। তার মানে হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না বা না হওয়ার যেই সম্ভাবনার কথা আমরা প্রবল ভাবে বলে এসেছি, আমরা বলেছি যে এই লোকটা দেশের একটা সামান্য আইনও তারা মানতে চায়নি, যেখানে একটা ব্যাংকে 60 বছর পর্যন্ত এমডি থাকে, সেই লোকটা 70 বছর হয়ে যাওয়ার পরও এমডি হিসেবে থাকতে চেয়েছিল। সেই লোকটা আসলে আদৌ কি ক্ষমতা ছেড়ে দেবে? এই প্রশ্নটা আমরা বারবারই করেছি। এখন আরো ক্লিয়ার হয়েছে যে আপনার এই প্রশ্নের উত্তরও তাই, যে ফেব্রুয়ারি ইলেকশনটা এরা আসলে করতে চায় না, দিতে চায় না। আর আরেকটা ব্যাপার এখানে মনে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ফেব্রুয়ারি ইলেকশনটা যদি ধরেন হয়ও, মানে আমি আমি ধরে নিলাম যে হচ্ছে ইলেকশন এত কিছুর পরেও, তাতেও কি আসে যায়? কারা ইলেকশন করছে, কারা ইলেকশন কন্ডাক্ট করছে, কারা ইলেকশনের আপনার আপনার তফসিল ঘোষণা করবে, কারা করবে? বাংলাদেশের সংবিধানে তো আমি বলতে 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 আমি মনে হয় বৃদ্ধ হয়ে যাচ্ছি, যে এদের তো কোনো সাংবিধানিক কোনো অস্তিত্ব নাই। এই জুলাই সনদটা হচ্ছে এই খুনিদের মৃত্যু সনদ। এই জুলাই সনদ দিয়েই তারা মূলত স্বাক্ষর করে দিয়েছে যে আমরা খুন করেছি, অপরাধ করেছি, আমাদের এখন ইমিউনিটি দরকার। একই সাথে সে তার নিজের মৃত্যুদণ্ডতেও সাইন করলো। আর শেষের যে অংশটা আপনি বললেন যে জুলাই সনদকে সংবিধানের উপর স্থান দিতে হবে, এটা নিয়ে অনেক কথা বলেছি। এটা নিয়ে এটি একটি হাস্যকর প্রচেষ্টা ছাড়া আর কিছুই না। কেন হাস্যকর প্রচেষ্টা? এই যে বাপ আর পুত্রের সম্পর্কের কথা বললেন, এরকমই একটা কথা আহমদ ছফা একটা কথা বলেছিলেন। এই কথাটা হচ্ছে এমন যে, সরি আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা একটু ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে যে এটি আহমদ ছফার কোট আনকোট, যে শুয়োরের বাচ্চার যখন দাঁত গজায়, অর্থাৎ শুয়োর শাবক যে প্রাণী যেটা আছে, গালি অর্থে শুয়োর না, প্রাণী যে শুয়োরটা আছে, তার যখন সন্তান হয়, তখন যখন আপনার দাঁত গজায়, তখন তার দাঁত কতটুকু শক্ত হয়েছে এটি টেস্ট করার জন্য সে বাবার বিভিন্ন অঙ্গে কামড় দিয়ে সেটা টেস্ট করে। তো মানে পুরো ব্যাপারটাকে আপনি এইভাবে যদি একটু চিন্তা করেন রাসেল ভাই, সেটা হচ্ছে যে এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। হোয়াট ইজ ডগমা? ডগমা হচ্ছে যে এমন একটি ঘটনা যেটিকে কোনো কোশ্চেন ছাড়া সত্যি বলে ধরে নেওয়ার
যে চেষ্টাটা করা হয় বা সে বিশ্বাস করানোর চেষ্টা করা, এটাকে আমরা ডগমা হিসেবে জানি। সো এটিকে একটি ডগমা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কিভাবে একটি এইভাবে আপনি করবেন? সেখানে হচ্ছে যে আপনি শপথ নিয়েছেন, আপনি দাবি করছেন যে সংবিধানের অধীনে, আপনি সংবিধানের অধীনে যদি কেউ বলে যে আমি শপথ নিয়েছি, তাহলে তো সে সংবিধানের সমস্ত নিয়ম নীতি তাকে মানতে হবে। মানে আমি যদি তাদের কথাও ধরে নেই, আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে, আমাদের সংবিধানের হাইকোর্টের, মানে এখন পর্যন্ত তো আমি 4টা কেসের কথা মনেই করতে পারি। ল্যান্ডমার্ক কেস, আনোয়ার হোসেন কেসের কথা বলতে পারি, 16th অ্যামেন্ডমেন্টের কথা বলতে পারি, অষ্টম সংশোধিত আনোয়ার হোসেন কেসি, এছাড়া আপনার আমাদের 5ম সংশোধনীর কথা বলতে পারি, আমাদের 7ম সংশোধনী বাতিলের রায়ের কথা বলতে পারি। পরিষ্কারভাবে ইনস্ট্রাকশন আছে হোয়াট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। অসংখ্য মামলার নথিপত্র উদাহরণ আমি আপনাকে দিতে পারবো। তো আমাদের দেশেই এই ব্যাপারটা আছে। আপনি জুলাই সনদটা যদি একটু পড়েন, জুলাই সনদ পড়ার পর আপনার কাছে অবাক লাগবে। এই কারণে অবাক লাগবে যে জুলাই সনদ থেকে আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে 26শে মার্চের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এবং আপনার বাদ দিয়ে দেওয়া হয়েছে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ। আচ্ছা, সেগুলো নিয়ে যখন আপনি যদি আরেকবার প্রশ্ন করেন যে কেন এগুলো বাদ দেওয়া হয়েছে জুলাই সনদের ব্যাপারে, আমি উত্তর দিব। কিন্তু সংক্ষেপে ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি জুলাই সনদটা আপনার সামনে থাকে, তাহলে জুলাই সনদের প্রথম পাতাটা আপনি একটু দেখবেন। জুলাই সনদের প্রথম পাতার ভিতরে লেখা আছে যে আপনার ঐতিহাসিক ঘোষণাপত্রের কথা বলা আছে, স্বাধীনতার ঘোষণাপত্র। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে এই জুলাই সনদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনাতে স্বীকার করে নেওয়া হয়েছে। এখন কেউ যদি একটু ভালোভাবে স্বাধীনতার ঘোষণাপত্র পড়ে, তাহলে সে দেখতে পাবে যে স্বাধীনতার ঘোষণাপত্রই হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। তো বাংলাদেশের প্রথম সংবিধানের কথা স্বীকার করছেন, সংবিধানের অনুযায়ী আপনি শপথ গ্রহণ করছেন, কিন্তু আপনি সংবিধানের উপরে স্থান দিবেন হচ্ছে আপনি একটা আপনার মনের মতো বানানো একটা সনদ, যেই সনদে বলা হচ্ছে অপরাধের বিচার করা যাবে না, কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, আদালতে এটাকে কোনো ধরনের চ্যালেঞ্জ করা যাবে না। আপনি স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দিয়ে দিচ্ছেন। আপনি আপনার মায়ের ইতিহাস ছাড়া আপনার জন্ম ইতিহাস বর্ণনা করবেন কিভাবে? পৃথিবীর ইতিহাসে দেখেছেন যে কোন দেশের কনস্টিটিউশন হয়েছে, এই কনস্টিটিউশন কোত্থেকে এসছে সেটা সে বর্ণনা করছে না। তো আপনি আপনার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পর আপনি বলছেন মা বলে আসলে পৃথিবীতে কোনো কিছু নাই। সো আলটিমেটলি ব্যাপারটা তেমন। এবং শেষ কথা যেটা রাসেল ভাই, সেটা হচ্ছে যে ব্যারিস্টার আমিনুল ইসলাম 1996 সালে 1996 বা 97 সালে দৈনিক জনকণ্ঠে একটা কলাম লেখে। আমি প্রায় এই কথাটা অনেকেই বলি, এই কলামটার কথা, যেখানে উনি মনে হয় প্রথমবারের মতো বলেছিলেন যে ইনডেমনিটি অধ্যাদেশ এই হত্যাকারীদের মূলত স্বীকারোক্তি। অনেকে মনে করেছে যে ইনডেমনিটি অধ্যাদেশ দিয়ে মনে হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ঠেকানো গেছে, কিন্তু উনি একমাত্র প্রাজ্ঞ আইনজীবী ছিলেন। এই অদ্ভুত লাইনটা বলেছিলেন, কলামটার শিরোনাম ছিল যে ইনডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ ইজ এ স্বীকারোক্তি অফ দা এই কিলিংস। একদমই তাই। আসলে এটা আমার মনে হয় যে আগামীতে বিচার প্রক্রিয়াকে, মানে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদেরকে আনার জন্য তাদের এই ইনডেমনিটিটাই কাজে দেবে সবচেয়ে বেশি আমাদের জন্য। আমি একটু আপনার কাছে একটা ব্যাপারে যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে দুদিন আগে আমরা দেখলাম চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় এনসিপি নেতার মানে কি বলেন যে তার নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হলো। সেখানে জাতির জনকের যে মোরাল ছিল সেটা ভাঙা হলো, এবং এইগুলোর প্রেক্ষাপটে যখন তারা দখল করে নিল সেটা, এবং তারপরে গিয়ে যখন হচ্ছে এটা নিয়ে আওয়ামী লীগের কিছু লোকজন, ছাত্রলীগের কিছু লোকজন যখন প্রতিবাদ জানালো, তারা সোশ্যাল মিডিয়ায় কথা বলতে শুরু করলো, তখন আবার এনসিপির এত প্রভাবশালী নেতা সে এসে ঘোষণা দিল না আমরা দখল করিনি, আমরা জাস্ট এমনিতে ওখানে লোকজন বসে আড্ডা দেয় আওয়ামী লীগের, এই কারণে ওটাকে আমরা তাদেরকে তাড়িয়েছি, এরকম একটা ব্যাপার। তো এই যে আওয়ামী লীগের কার্যালয় দখল থেকে শুরু করে জাতীয় পার্টির কার্যালয় দখল পর্যন্ত আমরা দেখেছি এর মধ্যে দখলের চেষ্টা। তো এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? আওয়ামী লীগ অফিস দখল করেছে চট্টগ্রামে, যেটা একটা মানে একদমই ছোট্ট একটা ঘটনা। এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ ষড়যন্ত্রকে যে আন্দোলন বলা হচ্ছে, সে আন্দোলনের মাধ্যমে তারা তো আমার বাংলাদেশটাকেই দখল করে নিয়েছে। পুরো বাংলাদেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, এবং আমাদের এই বাংলাদেশের আত্মাটা তো
আমি একটু যুক্ত করতে চাই এখন। আসলে আমার প্রশ্নের মূল পয়েন্টটা হচ্ছে গিয়ে, যারা ধরেন সেই 32-এর মতো জায়গা স্বাধীনতার আতুরঘর, বাংলাদেশের আতুরঘরকে ধ্বংস করেও যারা প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছিল, মাত্র 14 মাসের মাথায় এসে তারা কেন একটা ছোট্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুর করবার পরে দখল ঘোষণা করে তারপরে গিয়ে আবার তাদেরকে বিবৃতি দিতে হয় না না আমরা দখল করিনি? আমি একটু বলি, আমি বলছি সেটা হচ্ছে যে না, আতঙ্ক তো বাড়ছে, যেটা নিঝুম মজুমদার বললেন যে তারা বৈধতা দেওয়ার মানে হচ্ছে তারা অবৈধ কাজটা করেছে, এবং ঘোষণা দিয়ে স্বীকারোক্তি 15ই আগস্টের যারা হত্যাকারী, যেটি ব্যারিস্টার আমিরুল ইসলামের রেফারেন্সে বললেন, এটা তো হচ্ছে যে ইন্ডেমনিটির মধ্য দিয়ে স্বীকার করে নেয়া তারা করেছে। কিন্তু আমরা তো খুনিদের বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াতে তাদের সাক্ষাৎকার দেখেছি। তারা স্পষ্ট করে বলেছে যে আমরা খুনটা করেছি, এবং কেন করেছে সেটার ব্যাখ্যাও তারা দেবার চেষ্টা করেছে স্বঘোষিত। ঠিক একইভাবে জুলাই আন্দোলনের যে সকল বলেন যে বাছুর, নিঝুম মজুমদার, এই যে বাছুর সমন্বয়করা, এরা তো নিজেরা বলেছে, ফেসবুকে গর্বের সঙ্গে লিখেছে যে বিটিভি ভবন কে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে, মেট্রো রেল তারা কিভাবে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে, 32 নম্বর তারা কিভাবে ভেঙেছে, কিভাবে পুড়িয়েছে। এইটা হচ্ছে গিয়ে, এবং এই পুরো ঘটনাটা আত্মস্বীকৃত। এবং জুলাই সনদ যেদিন ঘোষণা করা হয়, সেদিন যে জুলাই আন্দোলনে যারা গিয়েছিল তাদের অনেকের ইন্টারভিউ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে আজকে যদি আমাদের এই পুরো আন্দোলনকে ইন্ডেমনিটি না দেওয়া হয়, অর্থাৎ জুলাই সনদের যদি আইনি ভিত্তি না দাঁড় করানো হয়, তাহলে এরপরে তো এসে আমাদের বিচার করা হবে এবং আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখন যারা শেখ হাসিনাকে চেনেন তারা তো জানেন যে বঙ্গবন্ধুকে খুন করে যারা সারা বিশ্বে প্রভাবশালী দেশগুলোতে নিজেদের অবস্থান তৈরি করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে বঙ্গবন্ধুর হত্যা বিচার যাতে না হয় সেটি চেষ্টা করেছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত দিয়ে সেই ইন্ডেমনিটি বাতিল করে সেই হত্যাকারীদের বিচার হয়েছে, এবং শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। সুতরাং জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যারা বাংলাদেশটাকে পুড়িয়ে দিল, সেই বাংলাদেশ পুড়িয়ে দেওয়ার নায়ক, খলনায়ক, উপনায়ক, অধিনায়ক, এদের প্রত্যেককেই বিচারের আওতায় তিনি আনবেন এবং এদের বিচার হবে, এটা তারা জানেন। কিন্তু এই কি বলে বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার, বর্তমানে তিনি দেশের পক্ষে অন্যতম যোদ্ধা, তিনি মানে খুব ভালো বলতে পারবেন বিষয়টা, যে তাদের যে কোনো ক্রিমিনালের আইনি লড়াইটা লড়বার জন্য তাদের একটা ভিত্তি দাঁড় করানো হয়। সেই ভিত্তিটা যতই ভঙ্গুর হোক না কেন, যতটাই দুর্বল হোক না কেন, তারা একটা ভিত্তি দাঁড় করায়। 75-এর 15ই আগস্টের ইন্ডেমনিটি, 2002-এ অপারেশন ক্লিন হার্টের ইন্ডেমনিটি, এবং 24-এ এসে কিন্তু দুইটা ইন্ডেমনিটি ঘটলো। একটা হচ্ছে 8 আগস্ট পর্যন্ত যা ঘটেছে তার কোনো বিচার হবে না, আর এরপরে জুলাই সনদের মধ্য দিয়ে পুরো আন্দোলন প্রক্রিয়াটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলো। জামায়াতের আমির রিসেন্ট আমরা দেখলাম যে এর আগে বিনিয়ে 2-3 বার সেই ধরনের কথা বলেছে, যদি এত ডিটেইলে বলেনি, কিন্তু এবার সে ডিটেইলে বলেছে যে 47 থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের দ্বারা যদি কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকেন, দুঃখ পেয়ে থাকেন, বেদনা পেয়ে থাকেন, আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, নিশ্চয়। এই যে নির্বাচনের মুখে এই ভণ্ড দেশদ্রোহীদের এই যে ক্ষমা চাওয়ার নাটক, কিন্তু সেখানে কিন্তু 47 থেকে 2025 পর্যন্ত বলে, 71টা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে না। 71 আমরা কি করেছি সেটা কিন্তু উল্লেখ করে না। কিন্তু তারা শুধু সেই 47 থেকে, মানে পৃথিবীর জন্মের পর থেকে আমরা অপরাধ করে থাকি। এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ একজন আরেকজনের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও দেখা যায়, এমনিতেও বলি আমরা যে ভাই আমার কোনো আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। একটা হচ্ছে এই যে ক্ষমা চাওয়া, আর একটা হচ্ছে অপরাধের ক্ষমা চাওয়ার যে ভাষা। তো জামায়াতের এই রাজনীতিটাকে কিভাবে দেখছেন, বা এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আপনার দিক থেকে? জামাত কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা নিষিদ্ধ দল, আপনারা নিশ্চয়ই জানবেন। 3 অগাস্টের 3 তারিখ বা অগাস্টের 1 তারিখ সম্ভবত তাদেরকে একটি নির্বাচিত সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বা কেন বলবো, বাংলাদেশ রাষ্ট্র যাদের মাধ্যমে পরিচালিত হয়, তারা কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
এর পরবর্তী সময় জামাতের নিষিদ্ধ ঘোষণা তো আর ওঠানোর সুযোগ হয়নি, কিন্তু যারা বলছে যে এটা উঠিয়ে ফেলেছে তারা বলতে পারে, কারণ ওগুলো সবই অবৈধ। সুতরাং বৈধ অবস্থাতেই যদি ওইটা ধরি, তাহলে জামাত হচ্ছে এখনো পর্যন্ত কাগজে কলমে আইনে একটি অবৈধ দল। আচ্ছা, এটা একটু মনে করিয়ে দেওয়া, যদিও এই উত্তরের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনার কি অপরাধ করেছে যেটার জন্য ক্ষমা চাচ্ছে? আমরা প্রায় দেখি না যে বাবারে যদি কোনো কিছু মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও, এটা হজে যাওয়ার সময় আমরা অনেককেই আলাপ করতে দেখি। হ্যাঁ, প্রায় আপনার রাস্তাঘাটে দেখা হলে দেখবেন একটা হ্যান্ডশেক করে, ভাই যদি কোনো অপরাধ করে থাকি তাহলে মাফ করে দিয়েন, অথচ ওই লোককে আমি কোনোদিন চিনিও না। হ্যাঁ, ব্যাপারটা অমন, বাবা চিনিও। তো সুনির্দিষ্ট হতে হবে। 1971 সালে জামাত যেটা বলতে চায়, বারবার আপনি দেখেছেন যে এটি তাদের একটি রাজনৈতিক অবস্থান, খুব ভালো রাজনৈতিক অবস্থান। কিন্তু আপনাকে আরেকটা আইনের একটা এখানে তত্ত্ব আছে, যদিও তত্ত্বটা আসলে অন্য একটা ক্ষেত্রকে কেন্দ্র করে, তারপর আমি এইটাকে ওই লাইনটাকে এখানে লাগাতে চাই। সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক ইউর ভিকটিম অ্যাজ ইউ ফাইন্ড হিম। দেখেন, আপনি বলছেন যে আপনি শুধু সেই সময়টাতে ভারত বাংলাদেশকে কবজা করে ফেলবে এই ভয়ে আপনার নতুন সুর উঠেছে, এটা এখন আপনি বলছেন যে সেই কারণে আপনি সেই সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছেন। জলজ্জন্ত ভাবে পাকিস্তান বাংলাদেশের মানুষকে তখন সমানে খুন করে যাচ্ছে, জাস্ট রীতিমতো গণহত্যা চালাচ্ছে। আপনি ওই গণহত্যা চলাকালীন সময় বলছেন যে আমরা শুধু পাকিস্তানের সাথে আমরা রাজনৈতিকভাবে একত্রিত ছিলাম। তাহলে শান্তি কমিটি গঠন করেছে কারা? ছাত্র সংঘ গঠন করেছে কারা? আল শামস, আল বদর, শাহিন ফৌজ, রাজাকার বাহিনী, তাদের সদস্য করেছে। হ্যাঁ, জামাত ইসলামী সদস্য ছাড়া অন্যান্য পার্টি ছিল, নেজামে ইসলামী ছিল, পিডিবি ছিল, মুসলিম লীগ ছিল, অস্বীকার করছি না তো। জামাত ইসলামের সেখানে তো একটা বড় ধরনের ভূমিকা ছিল। জামাতের গোলাম আজম, আপনার টিক্কা খানের সাথে আমরা মিটিং দেখেছি। এখন আপনি বলতে পারেন যে টিক্কা খানের সাথে মিটিং হলেই কি তারা অপরাধ করেছে? জামাতের নেতাদের কোলাবরেটর আইনে বিচার হয়েছে। এই তথ্যগুলো তো আমাদের সামনে আনা উচিত। 1972 সালের যে কোলাবরেটর অ্যাক্ট যেটা ছিল 1972, সেটার অধীনে জামাতের বিভিন্ন নেতাদের সেই সময় তৎকালীন সময় বিচার হয়েছে। এমনকি মুক্তিযোদ্ধাদের বাড়ি থেকে গরু চুরি, ছাগল চুরি করেছে। এই অপরাধে মতিউর রহমান নামে এক লোকের 1 বছর না 1.5 বছরের সাজা হয়েছে। বইটা খুললে এখন আমি দেখতে পাবো।